হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই ভিডিওতে আমি বাংলার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সাজেশান দেব। তো যে প্রশ্নগুলো দেব তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। আর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হচ্ছে 30 নম্বরের এবং সময় দেবে হচ্ছে 60 মিনিট। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে বাংলা সিলেবাস, নম্বর বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র পুরো উত্তরসহ আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমে আমি তোমাদের সিলেবাসটা বলে দিই। তো তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিটের সিলেবাসটা তোমরা দেখে নাও। সাহিত্য মেলা থেকে হচ্ছে বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথ চলতি আর একটি চড়ুই পাখি। আর পথের পাঁচালী থেকে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ এবং হচ্ছে ভাষাচর্যার দল, ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা এবং বাংলা প্রবাদ প্রবচন, এই কটাই তোমাদের সিলেবাসে আছে। এবার তোমার নাম্বার বিভাজন দেখে নাও। 30 নম্বরের পরীক্ষা হবে। গদ্য থেকে 2টো এমসিকিউ, কবিতা থেকে 2টো, ব্যাকরণ থেকে 4টে, টোটাল 8টা এমসিকিউ। আর হচ্ছে 1 নম্বরের প্রশ্ন গদ্য থেকে 2টো, কবিতা থেকে 2টো, ব্যাকরণ থেকে 6টা এবং সহজ পাঠ থেকে 4টে। আর এসে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন গদ্য থেকে 2টো, কবিতা থেকে 2টো, টোটাল হচ্ছে 4টে, 8টা থাকবে। তো গদ্য থেকে দেখতে পাচ্ছ 8 নাম্বার, কবিতা থেকে 8 নাম্বার, ব্যাকরণ থেকে 10 নাম্বার এবং সহায়ক পাঠ থেকে 4 নাম্বার। এই হচ্ছে তোমাদের টোটাল 30 নম্বরের একটা নাম্বার প্যাটার্ন। তো বিভিন্ন স্কুলে বিভিন্ন নাম্বার প্যাটার্ন করে, কিন্তু পর্ষদ থেকে মোটামুটি এই নাম্বার প্যাটার্নটাই তোমাদের দিয়েছে, ঠিক আছে। তো মেন ভিডিও শুরু করার আগে তোমাদের আমি বলি, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। আর ভিডিওটা অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে গ্রুপে শেয়ার করবে আর বন্ধুদের শেয়ার করবে, ঠিক আছে। তাহলে কিন্তু সবাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে, ওকে। আর আমি আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানাতে পারবো, ওকে। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি। দেখতে পাচ্ছ ক্লাস 8 বেঙ্গলি ফার্স্ট ইউনিট টেস্টের কোয়েশ্চেন মার্ক যেগুলো 1 আছে সেগুলো প্রথমে তোমাদের সঙ্গে আলোচনা করবো। দেখো সঠিক উত্তর নির্বাচন করো। প্রথমটা বলছে আরব সেনাপতি কার মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন? কার ছিলেন? তিনি ছিলেন অশ্বের, ঠিক আছে। এরপরে 2 বলছে চন্দ্রগুপ্ত কোন জায়গার রাজপুত্র? চন্দ্রগুপ্ত হচ্ছে মগধের রাজপুত্র। নেক্সট 3-এরটা বলছে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে ড্যাশ মারো। নিজের পায়ে আছে না, কুরুল মারো, তো কুরুল হবে উত্তর। এরপরে 4-টা বলছে তবেই না তার ডালে ড্যাশ বসবে। ডালে কি বসবে? ডালে বসবে হচ্ছে প্রজাপতি। এরপর 5-এরটা বলছে অদ্ভুত আতিথেয়তা গল্পে যার দিগ্ভ্রম হয়েছিল। দিগ্ভ্রম কার হয়েছিল? মূর সেনাপতির। মূর সেনাপতির দিগ্ভ্রম হয়েছিল। 6-টা বলছে পাঠ্য বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া। বোঝাপড়াটা কি থেকে নেওয়া হয়েছে? বোঝাপড়া হচ্ছে ক্রণিকা থেকে নেওয়া হয়েছে, ক্রণিকা থেকে। এরপরে বলছে মহাভারত। মহাভারত শব্দটিতে মুক্তদল ও রুদ্ধদল কটা আছে? তো মুক্তদল আছে হচ্ছে 3টে আর হচ্ছে রুদ্ধদল হচ্ছে 1টি। এরপরে আরেকটা বলছে জানালা বা জানলা হয়েছে যে কারণে, সেটা হচ্ছে কি জানালা বলি আমরা কেন? কারণ এটা হচ্ছে মধ্য স্বরলোপ পেয়েছে বলে। এরপরে বলছে চন্দ্রগুপ্ত নাটকটির কাল ছিল। চন্দ্রগুপ্ত নাটকটির কাল ছিল হচ্ছে সন্ধ্যাকাল, ঠিক আছে, সন্ধ্যাবেলা, ঠিক আছে। এরপরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এগুলো 1 নম্বরের প্রশ্ন, এক কথায় উত্তর। তো দেখো প্রথমে 1-এরটা বলছে রমা আকবরকে কোথায় পাহারা দেবার জন্য পাঠিয়েছিল? কোথায়? রমা আকবরকে দক্ষিণ ধারের বাঁধ পাহারা দেবার জন্য পাঠিয়েছিল। 2 বলছে বোধ করি এই কথাই হইতেছিল। কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে? এটা উত্তরটা হচ্ছে 100 বিঘার মাঠের দক্ষিণ ধারের বাঁধ কেটে জল বার করে দেওয়ার ব্যাপারে প্রজাদের আকুল আবেদনের কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে। ইতিপূর্বে প্রজারা বেণীবাবুর কাছে অনুনয় বিনয় করে হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও কোনো ফল হয়নি। বেণীবাবু কিছুতেই 200 টাকা লোকসান করতে রাজি না। এরপরে হচ্ছে 3-এরটা বলছে সবুজ জামা আসলে কি? সবুজ জামা আসলে সবুজ পাতার সমন্বয় বা যা সব কিছুকে আকৃষ্ট করতে সক্ষম। সবুজ জামা সব কিছুকে আকৃষ্ট করে। অন্যভাবে বলা যায় সবুজ জামা আসলে মনোরম সুন্দর মন তথা মানুষের অফুরন্ত সীমাহীন প্রাণশক্তি। এরপরে বলছে তোতায় সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? তো তোতায় সবুজ জামা পরলে তবেই তার ডালে অর্থাৎ হাতে কিন্তু প্রজাপতি এসে বসবে এবং তার কোলে লাল নীল ফুল নেমে আসবে। এবার 5-এরটা বলছে অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? তো অদ্ভুত আতিথেয়তা গল্পে কিন্তু আরব সেনাপতি আর মূর সেনাপতির প্রসঙ্গ রয়েছে। তারপরে 6-এরটা বলছে জগতে একটা
কীর্তি রেখে যেতে চায়। বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? তা আলোচ্য উক্তিটির বক্তা ম্যাসিডোনীয় সাম্রাজ্যের অধিপতি সেকেন্দার। তিনি হচ্ছে বিচিত্র দেশ ভারতবর্ষের সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতির বৈচিত্র্যময় শৌর্যকে তার মহানুভবতা ক্ষমাধর্মের দ্বারা জয় করে একটি অক্ষয় কীর্তি কিন্তু রেখে যেতে চান। সাতেরটা বলছে বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? তো বনভোজনের জায়গা ঠিক হয়েছিল বাবুইআটি ছাড়িয়ে আরও 4টে স্টেশনের পরে ক্যাবলার মামার বাড়ির কাছে এক বাগান বাড়িতে। নেক্সট দেখো 8টা বলছে জগতে একটা কীর্তি রেখে যেতে চায়। বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? তো বক্তা গ্রিক সম্রাট সেকেন্দার সাহা দিগ্বিজয় এর মাধ্যমে কিন্তু কীর্তি রেখে যেতে চান। এবার হচ্ছে মধুসূদন দত্ত রচিত 3টি চিঠির তর্জমা করেছেন কে? তো মধুসূদন দত্ত রচিত 3টি চিঠির তর্জমা করেছেন হচ্ছে সুশীল রায়। নেক্সট দেখো 10টা বলছে বোঝাপড়া কবিতায় কবি মনকে কি বলতে চেয়েছেন? তো বোঝাপড়া কবিতায় কবি মনকে বলতে চেয়েছেন যে ভালো বা মন্দ যাই আসুক সত্যকে সহজভাবে স্বীকার করে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছি 11টা বলছে পরবাসী কবিতার পরবাসীটা কে? পরবাসী কবিতায় পরবাসী হলেন স্বয়ং কবি বিষ্ণু দে। 12টা বলছে মুক্ত দলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন? তো মুক্ত দলের শেষে স্বরধ্বনি থাকে বলে কিন্তু তাকে স্বরান্ত অক্ষর বলা হয়। 13টা বলছে ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো? তো উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে দুটি ধ্বনি স্থান পরিবর্তনকে ধ্বনি বিপর্যয় বলে, যেমন রিক্সা রিস্কা রিক্সা হয়ে গেছে এটা। এবার যে রাখিয়া রাইখা রেখে এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? তো এই রাখি এটা হচ্ছে অভিশ্রুতির কিন্তু একটা উদাহরণ। এরপরে 15টা বলছে কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে অপু কি দেখে সব থেকে বেশি অবাক হয়েছিল? তো কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে অপু খরগোশ দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছিল। 16টা বলছে অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল? হচ্ছে প্রসন্ন গুরু মহাশয়ের। 17টা বলছে মহাভারতে কোন চরিত্রটি অপুর বড় ভালো লাগে? কর্ণ এর চরিত্রটি। নেক্সট এগুলো হয়ে গেল আমাদের 1 নম্বরের প্রশ্ন। আমি তোমাদের অনেক প্রশ্ন দিচ্ছি মোটামুটি যে প্রশ্নগুলো পরীক্ষা আসার, তো তোমরা প্রশ্নগুলো ভালো করে কিন্তু পড়বে। এরপরে দেখো 2 নম্বর আর 3 নম্বরের যে প্রশ্নগুলো হয় সেগুলো আলোচনা করব। তো বলছে বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল, তা বাতিল হলো কেন? তো প্রথম তালিকায় যে খাদ্যগুলো ছিল সেগুলো কি কি ছিল দেখে নাও। বিখ্যাত ছোট গল্পকার নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার শীর্ষক ছোট গল্পে উদ্ধৃত বনভোজনের প্রথম তালিকায় কি ছিল? বিরিয়ানি ছিল, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব, 2 রকম কাবাব ছিল, মাছের চপ প্রভৃতি কিন্তু খাদ্যের উল্লেখ ছিল। এবং সেটা বাতিল হয়েছিল কেন? প্রথম তালিকায় যেমন খাদ্যের উল্লেখ করা হয়েছিল তার খরচ নেহাত কম নয়। তারপর ক্যাবলা জানায় বাবুর্চি চাকর মোটর গাড়ির জন্য আরও 200 টাকা খরচ হবে, অথচ তাদের 4 জনই চাঁদায় উঠেছে, মাত্র 10 টাকা ছ আনা, 200 টাকা খরচা হবে, আরও খরচ নিয়ে এত খরচ কিন্তু উঠেছে কত? 10 টাকা ছ আনা। সুতরাং ওইসবের খরচ জোগাড় করা অসম্ভব, মূলত খরচা কমাতেই বনভোজনের খাদ্যের প্রথম তালিকা কিন্তু বাতিল করা হয়েছিল। এরপরে দেখো 2টা বলছে বনভোজনের দ্বিতীয় তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল এবং কে কি কাজে দায়িত্ব নিয়েছিল? তো বনভোজনের দ্বিতীয় তালিকায় খিচুড়ি, আলু ভাজা, পোনা মাছের কালিয়া, আমের আচার, রসগোল্লা, লেডিকেনির উল্লেখ ছিল। এছাড়াও ডিমের ডালনা লিস্টে ছিল। আর পেলা রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল, আর ক্যাবলা নিয়েছিল আলু ভাজার দায়িত্ব, পেলা নিয়েছিল পোনা মাছের কালিয়া রাধার দায়িত্ব, হাবলু দিদিমার ঘর থেকে আমের আচার সংগ্রহ করার দায়িত্ব নিয়েছিল। এরপরে 3টা বলছে বেনি জল বার করতে চায়নি কেন? তো বেনি জল বার করতে চায়নি প্রধানত 2টি কারণে। প্রথমত হচ্ছে বাঁধ কেটে জলার ওপর দিয়ে জল বের করতে দিলে জলার মাছ সব বেরিয়ে যাবে, জলা থেকে বছরে 200 টাকা মাছ বিক্রি হয়, সুতরাং টাকাটা সে লোকসান করতে চায়নি। দ্বিতীয়ত জল বার করতে দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, ফলে চাষিরা না খেতে পেয়ে বাধ্য হয়ে জমি বন্ধক রেখে তাদেরই কাছে টাকা ধার চাইতে আসবে। এভাবেই সে পরের ক্ষতি করে নিজের স্বার্থ গোছাতে চেয়েছিল, ঠিক আছে, বাড়াতে চেয়েছিল নিজের জমিদারি, তাই সে জল বার করতে কিন্তু চায়নি। এরপরে 4টা বলছে মোরা নালিশ করতে পারবো না, কে কথা বলেছে? সে নালিশ করতে পারবে না কেন? তো রমাদের পীরপুরের প্রজা আকবর এই কথা বলেছে। আকবর একজন প্রকৃত
লাঠিয়াল, তার আত্মসম্মানবোধ প্রবল। সে জানে লাঠিতে জয় পরাজয় আছেই। রমেশের লাঠিতে আঘাতে সে আহত হয়, তার মাথা দিয়ে রক্ত ঝরে, কিন্তু 5খানা গায়ের লোক তাকে সর্দার বলে মানে, তাই পরাজিত হয়েও সে আত্মমর্যাদা হারাতে রাজি নয়। নালিশ করলে তার সম্মানহানি ঘটবে, সে সর্দার হিসাবে অপমানিত হবে। তাছাড়া সর্দারের এই কথায় ছোটবাবু রমেশের প্রতি শ্রদ্ধাও পরিস্ফুট হয়, কারণ রমেশ নিজের স্বার্থ নয়, গ্রামবাসীদের স্বার্থে 100 বিঘা জমি বাঁচাতে বাঁধ কাটার কাজে তাদের বিরুদ্ধে লাঠি ধরেছে। তাই কোনোভাবেই সে সদরে গিয়ে তার চোট দেখাতে পারবে না বা থানায় গিয়ে মিথ্যা অভিযোগও কিন্তু জানাতে পারবে না। এবারে 5টা বলছে মানুষ বড় কাঁদছে। কি কারণে কবি কথা বলেছে? তো সমগ্র পৃথিবী জুড়েই চলছে ক্ষমতার রাজনীতি, ফলে রাজনীতি, অর্থনীতি ও ক্ষমতায়নের খেলায় সময়ও অস্থির। দুটো বিশ্বযুদ্ধ, ঠান্ডা লড়াই, বিচ্ছিন্নতাবাদ, উগ্রপন্থী মানসিকতা মানুষকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সমাজ মনস্ক কবি শক্তি চট্টোপাধ্যায় জীবনকে দেখেছেন কঠিন বাস্তবের মাটি থেকে। সেহেতু সমাজের বিকৃতি ও ব্যভিচার দেখে কবি মর্মাহত। সমাজের জটিল আবর্তে পড়ে মানুষ অসহায় হয়ে পড়েছে। এরই মধ্যে স্বার্থন্বেষী মানুষেরা মেতে উঠেছে অত্যাচার ও উৎপীড়নের খেলায়। তারা বিচিত্র ও আত্মকেন্দ্রিক হয়ে জীবন যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। এই সমস্ত মানুষদের জন্য কবি কিন্তু খুবই মর্মাহত হয়েছেন। তাই তিনি মানুষেরই কাছে মানুষেরই কান্নার কথাকে কিন্তু তুলে ধরেছেন। এরপরে 6টা দেখো, 6টা বলছে সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটা সবার চেয়ে শ্রেয়? তো জীবনে দুঃখের সাগর পেরিয়েই সুখের কিনারায় উঠতে হয়। এ কাজে যে বিপদ আছে তা মাথায় রেখেই বিবেচনা করে এগিয়ে যেতে হয়, নতুবা মুহূর্তের ভুলে সব কিছু ওলটপালট হয়ে যেতে পারে। মুহূর্ত ডুবে যাওয়ার বা ধ্বংস হওয়ার সম্ভাবনাও থাকে, তাই সতর্ক হয়ে চলতে হবে। অন্যের সঙ্গে বিবাদ করে সবার সাথে মিলেমিশে দুঃখ সাগরে ভেসে থাকতে হবে, তাকে অবলম্বন করে টিকে থাকতে হবে, আর সেটির হবে উপযুক্ত, সঙ্গত এবং শ্রেয়। এরপরে বলছে ঘটনাটা খুবই সামান্য, ঘটনা সামান্য খুবই, কোন ঘটনাকে কথা বলা হয়েছে? অর্থাৎ কোন ঘটনা সামান্য বলা হয়েছে? সামান্য ঘটনা বলতে গভীর চিন্তা না করে অগ্রাহ্য এবং অবহেলার যোগ্য ঘটনাকে বোঝানো হয়েছে। জীবনে চলার পথে আমরা অনেক বিষয়কে ভাবনা চিন্তার মধ্যে আনি না, যার ফলে কোনো ভয় নেই মনে করি, দেখা যায় সেই আমাদের সমূহ বিপত্তির কারণ। কবি সেই আপাত তুচ্ছ বলে বিবেচ্য বিষয়কে কিন্তু সামান্য ঘটনা বলেছেন। এরপরে 8টা বলছে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হওয়ার কারণ কি? তো কেন বিবর্ণ হয়েছিল দেখো। আরব সেনাপতির আতিথ্যে মূর সেনাপতি খাদ্য পানীয় পেয়ে সুস্থ হয়ে ওঠার পর তারা দুজনে বসে বন্ধুভাবে কথাবার্তা শুরু করেন। তারা পরস্পরের আলোচনায় নিজের এবং নিজের পূর্বপুরুষের সাহস, পরাক্রম এবং যুদ্ধ কৌশলের পরিচয় দিতে লাগলেন। মূর সেনাপতির কথা থেকে আরব সেনাপতি বুঝতে পারেন এই ব্যক্তি তার পিতার হত্যাকারী। তখনই তার মন খারাপ হয়ে যায়। পিতার হত্যাকারীকে তিনি আশ্রয় দিয়েছেন, অথচ আতিথ্যবোধের কারণে তিনি এই মুহূর্তে প্রতিশোধ নিতে অপারগ। পিতার হত্যাকারী তার সবচেয়ে বড় শত্রু তার সামনে, অথচ কিছুই করার নেই। এই তীব্র মানসিক যন্ত্রণাবোধেই হঠাৎ করে আরব সেনাপতির মুখ কিন্তু বিবর্ণ হয়ে যায়। অর্থাৎ তার পিতার যে হত্যাকারী, তার সব থেকে বড় শত্রু তার সামনে, কিন্তু সে কিছু করতে পারছে না। এরপরে দেখো 9টা বলছে কি বিচিত্র এই দেশ। বক্তার চোখে এই দেশকে বিচিত্র কীভাবে ধরা পড়েছে? তো প্রখ্যাত নাটককার দ্বিজেন্দ্রলাল রায়চৌধুরী চন্দ্রগুপ্ত নাটকের আলোচ্য উক্তিতে বক্তা সেকেন্দার বিচিত্র দেশ ভারতবর্ষের প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ ও বিস্মিত। দিনে প্রচণ্ড সূর্য গাঢ় নীল আকাশকে দগ্ধ করে, আবার রাত্রে শুভ্র চাঁদ তার সমস্ত দগ্ধ জ্বালা নিবারণ করে স্নিগ্ধ জ্যোৎস্নার ম্লান কমিয়ে দেয়। অন্ধকার রাতে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন আকাশ ঝলমল করে, তখন তিনি অবাক বিস্ময়ে তা দেখতে থাকেন। বর্ষাকালে ঘন কালো মেঘ গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দ্বৈত সেনার মতো সমস্ত আকাশ ঢেকে দিলে তিনি নিঃস্রূপ হয়ে তার সেই ভীষণ রূপ প্রত্যক্ষ করেন। এই দেশের বিশাল নদ নদীর
ফেনিল উচ্ছ্বাসে উন্মাদ বেগে বয়ে চলেছে। এই মরুভূমি চারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। এইভাবে তিনি কিন্তু এই দেশের বৈচিত্র্যময় অপরূপ সৌন্দর্য দেখে বিস্মিত আনন্দ লাভ করেন। এরপরে 10এরটা দেখো, বলছে আলেম শব্দের অর্থ কী? লেখককে কারা একটা মস্ত আলেম ভেবেছিলেন? তো আলেম শব্দের অর্থ সর্বজ্ঞ পণ্ডিত ব্যক্তি, অর্থাৎ যিনি সব কিছু জানেন। পথ চলতি গদ্যাংশে লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে দেহরাদুন এক্সপ্রেস এর 3য় শ্রেণীর কামরায় কাবুলিওয়ালারা এক মস্ত আলেম কিন্তু ভেবেছিলেন। এরপরে বলছে তোতই বাবুর সবুজ জামা চাই কেন? সবুজ জামা আসলে কি? তো এই প্রশ্নটা আগেও একটু দেখেছিলাম এই টাইপের। তো তোতাই বাবু গাছের মতো সবুজ এবং প্রাণবন্ত হয়ে উঠতে চাই, তাই তার সবুজ জামা চাই। সবুজ জামা বলেছিলাম প্রাণবন্ত প্রতীক। তো সবুজ জামা আসলে মনোরম সুন্দর মন তথা মানুষের অপরন্ত সীমাহীন প্রাণশক্তি, তাই কিন্তু সবুজ জামাটা চান তিনি। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্ন। আমি সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি, অনেক প্রশ্ন দিয়েছি তোমাদের। এই প্রশ্নগুলো তোমরা করবে, আশা করছি এখান থেকে পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর পিডিএফটা দরকার হলে তোমরা, ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, নাম লানুইজ জয়, ডিসক্রিপশানে লিঙ্ক আছে। যাদের পিডিএফ লাগবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে। ঠিক আছে, পিডিএফের প্রাইস কিন্তু 10 টাকা করে। ঠিক আছে, 10 টাকা পিডিএফের প্রাইস। তো তোমরা যাদের পিডিএফ দরকার আমাকে লিখবে যে কোন পিডিএফটা দরকার, এবং এই কথাটা অবশ্যই লিখবে যে বাই পিডিএফ, এই কথাটা আমাকে লিখবে। আমি তোমাদের QR কোড পাঠিয়ে দেবো, ওখানে পেমেন্ট করে দিলেই আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো এই বাই পিডিএফটা কিন্তু অবশ্যই লিখবে। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। ক্লাস 8-এর আমি আরও অনেক ভিডিও আনবো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।